গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল সংস্কার, বিশেষ করে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার। এই সরকার এবং সরকারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সারাক্ষণই বলছে যে তারা সংস্কার করবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বক্তব্যটি অধ্যাপক ও শিক্ষাবিদ আনু মোহাম্মদের। প্রথম আলোর কলামে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম তাদের কাছে সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো অগ্রাধিকার পাওয়ার কথা? শিক্ষা, চিকিৎসা খাত এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পাঞ্চলে তাদের নিরাপত্তা। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে কোনো ধরনের পরিবর্তনের সূচনা আমরা এখন পর্যন্ত দেখিনি। 2024-25 বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে যা বরাদ্দ ছিল, সংশোধিত বাজেটে তা বরং আরও কমানো হয়েছে। শিক্ষা খাতে বাজেটের যে বরাদ্দ আছে তা জিডিপির শতকরা 6 থেকে 7 ভাগ করতে হবে। এ দাবি বহু বছর ধরে বাংলাদেশে আছে, কিন্তু বরাবরই আমরা দেখে আসছি সেটি থাকে 1 থেকে 2 ভাগের মধ্যে। বর্তমান বাজেটেও পরিমাণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আনু মোহাম্মদ বলেন, শ্রমিকদের এখন পর্যন্ত বকেয়া মজুরির জন্য আন্দোলন করতে হচ্ছে। সরকার এর মধ্যে 18 দফা চুক্তি করেছিল শ্রমিকদের সঙ্গে, তা বাস্তবায়ন হয়নি। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে অনেকগুলো কারখানা সরকার বন্ধ ঘোষণা করায় লাখ খানেক শ্রমিক বেকার হয়েছেন। যাদের কর্মসংস্থান ছিল তাদের কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং নতুন করে কর্মসংস্থান সৃষ্টিও হয়নি। এই হিসেবে বলা যায় গত 10 মাসে বেকারত্ব বেড়েছে। মূল্যস্ফীতির কারণে নতুন দরিদ্র তৈরি হয়েছে। দারিদ্র সীমার নিচে চলে গেছে আরও লাখ লাখ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একই ধরনের মামলা দেয়া হচ্ছে। পাইকারিভাবে গ্রেপ্তার ও রিমান্ড চলছে। কাউকে জামিন দেওয়া হচ্ছে, কাউকে জামিন দেওয়া হচ্ছে না। যুদ্ধাপরাধীদের নির্দোষ প্রমাণের একটা প্রক্রিয়াও নানা দিকে আমরা দেখছি। জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জনগণের আরেকটি বড় প্রত্যাশা ছিল। আমরা সবসময় বলে এসেছি, এই খাতে জাতীয় সক্ষমতা যদি বাড়ানো হয় তাহলে সেখানে ভর্তুকির দরকার হবে না। অনেক কম দামে আমরা গ্যাস পাবো, অনেক কম দামে আমরা নবায়নযোগ্য জ্বালানি পাবো, অনেক কম দামে আমরা বিদ্যুৎ পাবো, পরিবেশও নষ্ট হবে না। এ পরিবর্তন অবশ্যই সম্ভব যদি জাতীয় সক্ষমতা বাড়ানো হয়। গত সরকার সেটা করেনি। তারা বিদেশি ঋণ, বিদেশি প্রকল্প, আমদানি নির্ভরতা এসবকে তাদের নীতি বানিয়ে ফেলেছিল। মূলত কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছিল। তিনি তার কলামে আরও বলেন, সামাজিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যেমন সংখ্যালঘু বিভিন্ন জাতি বা গোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ হয়নি। এটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক। জাতিগোষ্ঠীর অনেককে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুরাও আছে। তাদের কাউকে জামিন দেওয়া হচ্ছে না। মৃত্যুর আগের দিন ক্যান্সারে আক্রান্ত বম জাতিগোষ্ঠীর এক ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। ক্যান্সারে তার শরীর কঙ্কালসার হয়ে গিয়েছিল, এরপরও তাকে জামিন দেওয়া হয়নি। বন্দী অবস্থায় সুচিকিৎসা পাননি, ধুকে ধুকেই মারা গেলেন তিনি। পাশাপাশি আমরা এখনো দেখতে পাচ্ছি সমাজে যে নারীরা একটু সরব হচ্ছেন বা গণ অভ্যুত্থানে যে নারীরা সরব ছিলেন তাদের ক্রমাগত থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিছু গোষ্ঠী হুমকি দিয়ে, গায়ের জোর দেখিয়ে, কুৎসা রটিয়ে এসব করে যাচ্ছে। নরসিংদীতে কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিনের ক্ষেত্রে এবং আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে। দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয় হচ্ছে সরকার এসব বিষয়ে খুবই নির্লিপ্ত, অথবা দেখা যাচ্ছে সেসব গোষ্ঠীর প্রতি নীরব সমর্থন জানাচ্ছে। এখনো বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, জবরদস্তি বা মব ভায়োলেন্স এসব ঘটছে। মানে হিংসা, বিদ্বেষবাদী, বৈষম্যবাদী বিভিন্ন গোষ্ঠীর উত্থান এবং তাদের তৎপরতা দেখা যাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে নতুন একটি ফ্যাসিবাদী গোষ্ঠী ক্রমান্বয়ে শক্তি অর্জন করছে।